স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আপনি ফোন রাখেন বখাটে লোক কোথাকার। রাত বিরাতে অপরিচিত মেয়েদের কল করে বিরক্ত করেন। রাখবো না ফোন, আরো বিরক্ত করব, অনেক বিরক্ত করব। অধিকার আছে আমার বিরক্ত করার। মামলা দিব আমি আপনার নামে। বউকে ফেলে রেখে চলে গেছে, আবার অধিকার খাটায়। স্বামী নামের কলঙ্ক আপনি। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। ঠিক আছে, পাহাড়ি মেয়ে পছন্দ হয়েছে আমার, তাকে বিয়ে করে নেই। এখানে নতুন সংসার পেতে বসবো। আমার আগের বউয়ের স্মৃতিশক্তি হারিয়ে ভালোই হলো। আপনাকে প্রথম থেকে আমার ভণ্ড মনে হতো, ফ্লার্টবাজ কোথাকার। আরও ভণ্ডামি তো বাকি আছে, বাড়ি ফিরে দেখাবো না হয়। অল্পতে জাজ করা ঠিক হবে না। নীরব হয়ে গেল খুশবু। এত বুঝিয়েছে 3টে দিন মনকে, এটা তার কাজ, করতেই হবে। পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও করতে হবে, আর খুশবুকে মানিয়ে নিতে হবে। ক্ষণিকের বুঝে শান্ত হলেও আবার অশান্ত হয়ে পড়ে। কোনো কিছুতেই মন টিকছে না। কিছু সময় চুপ থাকার পর খুশবু বলল, সরি, বেশি বেশি করে ফেলেছি। ভালো লাগছিল কি? আপনার অভিমান, নিজেকে আপনার আপন কেউ মনে হচ্ছিল। ঝিঝি পোকার ডাকটা আরও বাড়ল। খুশবু ফোন হাতে নিয়েই উঠে গেল। খোলা জানালা বেয়ে রাত্রির অনউষ্ণ পবন বইছে। জানালার দ্বারে দাঁড়াতেই উদাসীন মুখে পড়ে। নিস্তব্ধতার মাঝেও যেন দুজনার হাজার কথা। আপনার গায়ের খুশবু আমায় 3 রাত যাবৎ ঘুমোতে দেয়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অপেক্ষার সময়গুলোই বুঝিয়ে দেয় ভালোবাসার প্রকৃত মূল্য। জীবনের সার্থকতা অপেক্ষার মধ্যেই নিহিত। অপেক্ষার পথ দীর্ঘ, হৃৎপিণ্ড ভরা ব্যাকুলতা, আকাশের তারাগোনা, চাঁদের আলোয় পথ খোঁজা ব্যতীত তো সময় পেরোচ্ছে না। কারো আগমনের আশাতে দীর্ঘ 11টি রাত পোহায় প্রতীক্ষায়। বাতাসে মিশে থাকা ঘ্রাণ যেখানে সর্বসতেজতা ছিল, সেটি বিষিয়ে তুলছে হৃদয়কে। দিন কাটে, রাতও ফুরায়, স্বস্তির অনুভব হারিয়ে গেছে যেন। বুট জুতোর ধ্বনি শুনতে ব্যাপকভাবে আগ্রহী সে। আনচান করছে 11 দিন যাবৎ, বিশ্রামহীন নেত্রদয়, কখনো ফোনে আবার কখনো টিলার দিকে। নৈরাশের তপ্ত দীর্ঘশ্বাস ছাড়া কিছুই পেল না। মুঠো ফোনের 2-1 মিনিটের কথোপকথন উপশম করতে পারছে না কিছুতেই। ফিরে এলেই স্বস্তি মিলবে। ভাই, তোমরা কেন আসছো না? আমার সাথে দেখা করতে ইচ্ছে হয় না তোমাদের? ফাহাদ বোনের কথার জবাবে বলল, আসবো তো, তোর রিসেপশনের ডেট পড়ুক তখনই আসবো। রিসেপশন ছাড়া কি আসা যায় না? নানি ঢাকা কি পেয়েছে, মিষ্টি মন্ডা? সেও আসে না। ফাহাদ খুশবুর কণ্ঠের অস্থিরতা বুঝতে পারল। একা একা নিশ্চয়ই ভালো নেই সে। আফতাবও নেই তার সাথে। ফাহাদ বলল, আমরা সবাই একসাথেই আসবো। নানিকে একা ছাড়া যাবে বলো? আর তার চেয়ে বড় কথা, আমার ঘাড়ে এখন ডাবল খাটনি। চাকরি আর বাবাকে সাহায্য দুটো একসাথেই করতে হয়। যদি নতুন চাকরি না হতো তাহলে আমি চলে আসতাম। তুমি জিতু বাবার সাথে পাঠিয়ে দাও নানিকে, আমার ভালো লাগছে না, একদমই দম বন্ধ লাগছে আমার। চিন্তিত হলো ফাহাদ। কিছু সময় নিয়ে প্রশ্ন করল, তোর শ্বশুর শাশুড়ি তোকে সময় দেয় না? না মানে এত অস্থির কেন তুই? সব ঠিক আছে ওখানে? খুশবু ঠোঁট উল্টে জবাব দিল, তারা যথাসাধ্য চেষ্টা করছে আমাকে খুশি রাখার। বাবা মার পছন্দ অপছন্দ সব খেয়াল রাখছেন। মা তো আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, সারা দিন সময় দেয় দুজন আমায়। তাদের কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি নিজেকে একা ভাবছি, মনকে মানাতে পারছি না আমি। আফতাব আসলে সব ঠিক হয়ে যাবে, আর আমি নানিকে পাঠানোর ব্যবস্থা করছি, চিন্তা করিস না। কখনো কখনো বাচ্চা মতে উপনীত হয় খুশবু। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। অন্তত কেউ কাছে থাকুক। শ্বশুর শাশুড়ির কথা ভেবেও উদাস হলো মন। কত কিছুই না করছে তারা খুশবুর মন ভালো রাখার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। লাভ না হওয়ার পেছনে তাদের ছেলেই দায়ী। বারবার রাগ হয় খুশবুর। তবে রাতে যখন ক্লান্ত কণ্ঠে খুশবু ডাক শোনে, সমস্ত রাগ ধুলোয় মিশে যায়। রাত 12:45 ঘরে এসেছে খুশবু। জমিয়ে আড্ডা দিয়ে এলো রুমানা মির্জা এবং রফিকুজ্জামান মির্জার সাথে। কিছুটা ভালো লাগছে। সিদ্ধান্ত নিল ঘরে গিয়েই ঘুমিয়ে পড়বে। ফোনে দাঁড়িয়ে কাছেও যাবে না। বিছানায় শরীর এলিয়ে দিতেই ফোন বাজে। হ্যালো। ঘুমোচ্ছিলেন? না, তবে ঘুমনের প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা। আসবেন না? আফতাব চুপ রইল। খানিক বাদে জবাব দিল, দেরি হবে আরো। আর কত দিন বলুন তো? আজ বাদে কাল 12 দিন হয়ে যাবে। ভালো লাগছে না আমার। কি করব খুশবু, আমার হাতে কিছু আছে, তবে আপনার জন্য উপহার পাঠিয়েছি। আমার উপহার লাগবে না।
আমাকে লাগবে? আপনাকেও লাগবে না, থাকুন নিজের কাজ নিয়ে। 5 মিনিট পর টিলার উপর থেকে খয়েরি রঙের বক্সটা নিয়ে আসবেন। আমি আরও অনেকগুলো পাথর কালেক্ট করেছি। এগুলো আগের বারের চেয়ে আরও বেশি সুন্দর। আবার স্ট্যাম্পও আছে বিভিন্ন দেশের। রাখি, কাজ আছে আমার। মনে করে নিয়ে আসবেন। মনে করে নিবেন কিন্তু নিয়ে নেবেন কিন্তু। বলে ফোন কেটে দিল আফতাব। আজ মনে হলো পুরো খুশবুকেই এড়িয়ে গেল সে। টিলার ধারে লাইট নষ্ট হয়ে গেছে, বিদঘুটে আধারে ঘেরা চারিপাশ। সৌন্দর্যের লীলাভূমিকে ভয়ানক ভুতুরে দেখাচ্ছে আজ। বাড়িতে গিফট দিলে কি হতো? ঘুরে ফিরে ওই আধার টিলার উপরেই রাখতে হলো। শ্বশুর শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল মাথায় ওড়না টেনে। মোবাইলের ফ্ল্যাশ লাইটে আর কতটুকু বোঝা যায়। ঢোক গেলে এক এক কদম এগিয়ে উঠে দাঁড়ালো। ভয়ে আর বেয়ে ওঠার ফলে বুক ধরপড় করতে শুরু করেছে ইতিমধ্যে। জমিনে লাইট দিয়ে দেখতে লাগলো কোথায় সেই খয়েরি বক্স। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আঁতকে উঠল। পেছন থেকে দুটো হাত তাকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আঁকড়ে ধরে ঘাড়ে নরম নিঃশ্বাস ফেলছে। বিমূঢ় খুশবু লাফিয়ে উঠল, চেঁচামেচি শুরু করে কনুই দিয়ে আঘাত করতে শুরু করেছে পিছনে। নিষ্পিস করছে। এখনো মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি। ছাড় আমায় অশুভ ছেঁচড়া বলে চিৎকার করলে মুখ চেপে ধরে। কানের কাছে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিসানি ভেসে এলো। পুরুষালী কণ্ঠে বলল, এই মান সম্মান কিছু রাখবেন না? এভাবে চেঁচায় কেউ? পাড়ার মানুষ কি ভাববে? পরিচিত আওয়াজে স্থির হয়ে গেল খুশবু। অনুভব করতে লাগলো প্রতিটি নিঃশ্বাস। শব্দ ভাণ্ডারে শূন্যতা। কোনো প্রতিক্রিয়া দিতে পারছে না। অন্যদিকে আফতাব যত্নে আগলে রেখেছে বাহুডোরে। চোখ বুজে খুশবু নিচ্ছে ক্যামেলিয়া ফুলের। অনেক সময় হিমায়িত থেকে ঘুরে তাকালো খুশবু, বলল, মিথ্যে বলেন কেন? সারপ্রাইজ দিলাম। ভয় পেয়েছিলাম। ভেবেছিলেন কোনো বখাটে লোক আপনার সাথে অসভ্যতম করছে? এত সাহস আছে কারো? আছে তো আপনার। আপনিও তো বখাটে। ভোলাবালা এক মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছেন। আফতাব কথার বিপরীতে কিছু বলতে চাচ্ছিল, বাধা এলো খুশবুর তরফ থেকে। বুকে জড়িয়ে পড়েছে মেয়েটি। দু হাতে আফতাবের পিঠের দিকের ইউনিফর্ম খামছে ধরে আছে বল প্রয়োগ করে। মুখের কথা মুখেই রয়ে গেল। আফতাবের ঠোঁটে ফুটল অসীম হাসি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে সে নিজেও হাতের বাঁধন দৃঢ় করে। শূন্যে ভাষায় খুশবুকে। আমাকে মিস করছিলেন? নাক টেনে মাথা দুদিকে দোলায় খুশবু। তার উত্তর হচ্ছে না। মিথ্যে বলছে সে। সরাসরি স্বীকার করতে কার পণ্য বোধ করছে বুঝি? অবশ্যই স্মরণ করেছেন আমায়। যেহেতু আমায় ভেবে অস্থির ছিলেন, সেহেতু আপনার অনুভূতিগুলো আমার জন্য আরও গাঢ়তর হয়েছে। ভালোবাসার দ্বিতীয় ধাপ। আর মনে হয় না কোনো অপরিপক্কতা অনুভব আছে আপনার মাঝে। এত ভারী ভারী কথা বলবেন না। আমার বুঝতে সময় লাগে, সমস্যা হয় আমার। সশব্দে হেসে ওঠে আফতাব। হাসির ঝংকার আর বুকের কম্পন কাছ থেকেই অনুভব করে আরও গুটিয়ে নিল নিজেকে। যেখানে অপেক্ষার বিরহে কেটেছে দিন, সেখানে অনুভূতি কাঁচা হতেই পারে না। খুশবুকে নামিয়ে দিল আফতাব। মাথা থেকে ক্যাপ নামিয়ে খুশবুর মাথায় দিয়ে গাল আলতো হাতে চেপে ধরে চুমু খেলো। প্রখর দৃষ্টি স্থাপন করলো খুশবুর মুখশ্রীর দিকে। এই তো এখনই ঢেকে যাবে নেত্রপল্লব দ্বারা। ঠোঁট কামড়ে লাজুক দেখাবে নিজেকে। থুতনির অংশটুকু কুঁচকে যাবে অনেকটা। হাত দুটোকে কি করবে বুঝতে না পেরে কচলাতে শুরু করবে। এর চেয়ে মোহনীয় রূপ যেন হয় না। চোখে ধারণে শান্তি পেলে। অল্প সময়ে পুরো খুশবুকেই মুখস্থ করে ফেলেছে আফতাব। বাড়িতে প্রবেশ করতে পারবো নাকি? খুশবু হুট করেই প্রশ্ন করে বসলো। আমি পাথর? আমিই তো এসেছি। আপনার তার বড় পাথর লাগবে? হ্যাঁ লাগবে। স্মিত হেসে আফতাব বলল, ব্যাগে আছে, চলুন। সদর দরজা খোলা রেখে রফিকুজ্জামান চিন্তিত হয়ে পড়েন। মাত্রই তদারকি করতে বেরিয়ে যাচ্ছিলেন, তখন পুত্র আর পুত্রবধূকে আসতে দেখে অনেকটা অবাক হন। আফতাব জুতো খুলে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। তুমি আসবে জানাওনি কেন? বলে খুশবুর দিকে চাইলেন। সব সময়ের মতন মাথায় কাপড় টানতে টানতে বোকা মুখে বলে উঠল, আমিও জানতাম না, মাত্রই জানলাম। বাবা ছেলে একত্রে হেসে উঠে খুশবুর জবাবে। হাসলো কেন সেটা খুশবুর বোধগম্য হয়নি। সে কি ভুল কিছু বলেছে? দুজনের দিকে চোরা দৃষ্টি রেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টায়।
লাভ হচ্ছে না। একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আর একজন বর্তমান ক্যাপ্টেনের চোখ আর নীরবতার ভাষা বুঝলো না, নিজেকে অধম উপাধি দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। দীর্ঘ 5 দিন পর রান্নার কাজে হাত দিতে দিয়েছিল রুমানা মির্জা। কোথায় কি রাখা আছে জানিয়ে দিয়েছেন। তিনি ঘুমিয়ে পড়েছেন আগেই। রাতের খাবার গরম করতে উকি দিয়ে দেখল রফিকুজ্জামান আছে কিনা। না, নেই। গলার স্বর কিছুটা উঁচু করে বলল, খাবার গরম করছি, ফ্রেশ হয়ে আসুন। চোখ কপালে উঠেছে আফতাবের। মনে মনে বাহ বাহ, 11-12 দিনের সংসারের হাল ধরতেও শুরু করেছে বলে উঠল। দ্রুত পায়ে জুতোর মাটি ঝেড়ে ফেলে ঘরের দিকে দৌড় লাগায়। ফ্রেশ হয়ে এসে দেখবে রান্নাঘরে খুশবুকে গিন্নি রূপে। যেমন ভাবনা তেমন কাজ। ঝড়ের গতিতে গেল। 20 মিনিটে গোসল করে গলায় তোয়ালে ঝুলিয়ে ফিরে এসেছে। কোনো দিকে চাইল না। চুলোয় খাবার গরম করতে থাকা খুশবুকে আবারও জড়িয়ে ধরল পেছন থেকে। বরাবরের মতো ভয় পেয়ে বুকে থুথু ছিটিয়ে নিল। আফতাব প্রশ্ন করল, কি আয়োজন হচ্ছে? ভাত বসিয়েছি, সাথে চিংড়ি দো পেঁয়াজা আর গরু গোস্ত আপনাদের স্পেশাল স্বাদ করা দিয়ে। আপনি রান্না জানেন? একটু আধটু। তরকারি মা আর খালা মিলে রান্না করেছেন, আমি হেল্প করেছি। আর ভাত মাত্রই বসালাম। মা বলেছিল আপনি গরম ধোয়া ওঠা ভাত খেতে পছন্দ করেন। এক নিঃশ্বাসে সব কথা বলল খুশবু। তার পছন্দ অপছন্দ খেয়াল রেখেছে নিজের সাধ্য মতো। যা যা করেছে অবলীলায় সবটাই বলে ফেলল। আফতাব মুখ তোলে, কানের লতিতে ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। নিম্ন স্বরে বলল, বউ রূপে অসাধারণ লাগছে আপনাকে। আরো বেশি বেশি ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। থেমে যাওয়া হাত তরকারি পুড়িয়ে ফেলেছিল। আফতাব দ্রুত হাতে চুলো বন্ধ করে দিল। বলল, ঘনিষ্ঠতায় অভ্যস্ত হন, এভাবে হুটহাট স্ট্যাচু হয়ে গেলে কি হবে? বি অ্যাক্টিভ খুশবু। লাজুক হেসে নিজেকে ছাড়িয়ে নিল খুশবু। তাড়াহুড়ো শুরু। খাবার সব পাত্রে রেখে টেবিলে সাজায়। আফতাব টেবিলে এসে বসে। নিজ হাতে প্লেটে খাবার তুলে দিতেই আফতাব প্রশ্ন করল, পাক্কা গৃহিণী হচ্ছেন কিন্তু। আমার অনুপস্থিতিতে কে শেখালো এসব? আমার মাকে দেখেছি সব সময় বাবার পাতে খাবার বেড়ে দিত প্রথমে, তারপর ভাইয়া, আর তারপর আমার প্লেটে। এ বাড়িতেও দেখেছি মা বাবাকে খাবার বেড়ে দিয়ে তারপর নিজের প্লেটে খাবার তোলেন। তাদের দেখে দেখে আমিও শুরু করলাম। আমি ঐতিহ্য ধরে রাখছি। পরে যদি আবার বলেন আপনার বউ আপনার যত্ন করে না। যত্ন করে না? যাক, ভালোই হয়েছে শিখেছেন। আপনি খেয়েছেন? হ্যাঁ। আমি খাইয়ে দিলে খাবেন? খিদে নেই আমার। একটু। আফতাবের আবদার নাকচ করতে পারল না। বহু দিন পর এসেছে। 11 দিন নয়, যেন 11 বছর। মুখ তুলে খাইয়ে দিয়েছে। আফতাব ঘরে ফিরেই শটাং হয়ে শুয়ে পড়ল। চোখ মুখ কুঁচকে নিচ্ছে মাঝে মধ্যেই। বাড়ি ফিরলেই কেমন যেন নিষ্ক্রিয় হয়ে পড়ে। সব ক্লান্তি আর অঙ্গের পীড়া অনুভব করতে শুরু করে। ক্যাম্পের শক্ত বিছানায় এমনটা হয় না। সারা রাত জেগেও টলমল করে না চোখ। বাড়ির ঘ্রাণে অন্যরকম নেশা। শরীর ছেড়ে দেয় একেবারে। পুরো বাড়ির বাতি নিভিয়ে খুশবুও ঘরে এসেছে। আফতাবকে এভাবে পড়ে থাকতে দেখে পায়ের দ্রুততা বাড়িয়ে সামনে এসে প্রশ্ন করলো, এই আপনার কি খারাপ লাগছে? আলসেমি লাগছে। বারে, আপনাদেরও আলসেমি লাগে? আমি আরো ভাবলাম আপনার 24/7 অ্যাক্টিভ। সেটা কর্মস্থলে, বাড়িতে আমি চরম অলস। খুশবু মুখ ভেঙচি কেটে বলে, মনের শয়তানি। হ্যাঁ। আফতাবের ঘরে কোনো বারান্দা নেই। এই নিয়ে মন বড় উসখুস করছিল খুশবুর। বারান্দা ছাড়া দম বন্ধ কর লাগে। তবে খাবার ঘরের ঠিক সামনে সুবিশাল খোলা বারান্দা আছে। সেখানে আর কতবার যাওয়া যায়? একা যেতেও ভয় করে। আফতাবের ইচ্ছে হলো সেখানেই কিছু সময় কাটাতে। প্রিয়তমার সাথে সময় কাটানোর ভাবনায় অলসতা কাটে, চাঙ্গা হয় দেহ। ভাবনার সাথে সাথেই খুশবুকে নিয়ে উপস্থিত বারান্দায়। সোফায় গা এলিয়ে বসে খুশবু। আফতাবের বরাবর সোফার দিকে কদম এগোলে হাত ধরে কোলে টেনে নেয়। 2 হাতে কোমর ঝরিয়ে ধরে বলল, কাছাকাছি থাকুন, সময় খুব কম পাই আপনার সাথে। তাই বলে এভাবে? এভাবেই কিছুক্ষণ থাকবো এখানে, তারপর গিয়ে আরামে ঘুমিয়ে পড়বো আপনাকে জড়িয়ে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। জবাব দিল না আর খুশবু। সব খারাপ লাগা দূর হয়ে গেছে 2-1 ঘন্টায়। উপলব্ধি করতে পারলো হৃদয়ে চাওয়া এতটুকুই ছিল। চাঁদ আজ তাদের দুজনকে একে অপরের নিকটে দেখে লুকোচুরি খেলছে অপার আকাশে।
চারু মুখমণ্ডলে দৃষ্টির সর্বাঙ্গীন নিবদ্ধ, গলায় থাকা চিকন সোনালি চেইন তাদের ছাদের আলোয় দ্যুতিমান। খুশবুর নেত্রে চঞ্চলতা, মুখ অবয়ব স্থির, পরিস্থিতি সামলে ওঠার জন্য পরিমিত নয়। চুপচাপ অক্ষি পল্লব নুয়ে এড়ানোর ভুল ভাল চেষ্টা আরও আবেদনময়ী করে তুলেছে তাকে। আকস্মিক মৃদু ব্যস্ত হলো শ্বাস প্রশ্বাস, অধীরতা আর ঊর্ধ্বগতি, ভিন্ন ধর্মী আকর্ষণ অনুভব হতে শুরু করলো। সরু চিকন অধর ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা জ্ঞাপন করছে। অধিকার থাকা সত্ত্বেও মস্তিষ্ক বাধা প্রদান করছে। দীর্ঘ সময়ের অপেক্ষার বাক বিতণ্ড থামল সরু অধরের ডান কোণ ছুঁয়ে। পুরুষ মানুষের ধৈর্য প্রিয় নারীর সান্নিধ্যে অত্যন্ত কম। লম্বা নিঃশ্বাস ফেলে আফতাব বলল, এতটা সময় হৃদয় রীতিমতো বিদ্রোহ করছিল। পরপর হতাশ গলায় বলল, আমার চাকরিটা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। অনুশাসন বউয়ের সাথে রোমান্টিক হতেও বাধা দেয়। মনে হচ্ছিল অভদ্রতা আমি করে ফেলেছি। তোর সামনে পরীক্ষা, খেয়াল আছে কোনো? কি পেয়েছিস এই ফোনে? নোমান রাগী গলায় বলল নেহার উদ্দেশ্যে, তুই কি পেয়েছিস রাজনীতিতে? খাবার টেবিলে পুরো পরিবার অনেকদিন পর একসাথে। নেহার মা ঝুমা আক্তার ছেলের রাজনীতিতে কখনোই সাই দেননি, দেবেনও না। স্বামীকে পারেননি, ছেলেকে চেয়েছিল এসব থেকে দূরে রাখতে। তার হচ্ছে কোথায়? নোমান চোখ নামিয়ে ঠান্ডা গলায় মায়ের জবাবে বলে, ওকে লাই দিও না মা, আমি ওর ভালোর জন্য বলছি। আমি ওকে লাই দিই না, কিন্তু হ্যাঁ, তোর বাপ চাচারা তোকে লাই দিয়ে মাথায় তুলেছে। মাস্টার্স শেষ করেছিস, এখন কি দরকার হলে থাকার? চাকরির জন্য অ্যাপ্লাই কর, নিজের ভবিষ্যৎ গড়। এসব রাজনীতিতে কোনো ভরসা নেই। পুরুষেরা ঘরের কর্তা, গর্জে বেড়ান প্রায়শই, তবে খাবার টেবিলে তাদের চলে না। এখানে নারীরা নিজেদের রাগ, মান, অভিমান সব প্রকাশ করেন। নোমানের বাবা এবং ছোট চাচা নিশ্চুপ খাবার খেয়ে যাচ্ছেন। নোমান বলল, আমার স্টার্ট আপ প্ল্যান আছে একটা, কিছুদিনের মধ্যেই বিজনেস শুরু করার পরিকল্পনা। ততদিন মাথা ঠান্ডা রাখো, মেয়ের দিকে একটু নজর দাও। সারাদিন ফোন আর ফোন। রাত 11টায় ফাহাদকে কল করবে কি করবে না দ্বন্দ্ব চলছে মস্তিষ্কে। রাতের বেলা লোকটাকে কল করা উচিত হবে? জিজ্ঞেস করছিল কেন ভয় পাই, সে কি আমার প্রেমিক? এরপর ফোনে কথা বলার সাহস হয়নি। তাকে ভালো লাগে নেহার মনে প্রাণে মেনে নিয়েছে, তবে ফাহাদের দিকটা এখনো ধোঁয়াশা। তেমন কোনো উৎসাহ অথবা নিরুৎসাহ দেখা যায়নি তার মধ্যে। দরজায় দ্রিম দ্রিম আওয়াজ হতেই লাফিয়ে উঠে নেহা, চেঁচিয়ে প্রশ্ন করে, কে? আমি। নোমানের আওয়াজ ভাসল। এই হলো আরেক লোক, ভাই থেকে শত্রুর রূপ ধারণ করেছে। এখন তার বিতৃষ্ণা নেহার ফোনের দিকে। দ্রুত ফোনের সেটিংয়ে গিয়ে সিম অফ করে দিল, ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে। ফোন লক করে দরজা খুলে দাঁড়িয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ভাইয়া? তোর ফোন কোথায়? ফোন কোথায় জানতে চাওয়া আত্মা কাঁপিয়ে তোলে। ঢোক গিলে বলল, ওই তো টেবিলের উপরে। 1 সপ্তাহ পর তোর এইচএসসি পরীক্ষা, ফোন তোর কাছে থাকবে না? দে ফোনটা। এটা কেমন কথা ভাইয়া? কেমন কথা মানে কি? পরীক্ষার পর ফোনের মধ্যে ঢুকে বসে থাকিস? বলে ঘরে ঢুকে গেল। নেহা ফোন দিতে রাজি নয়। তার এই ইচ্ছাকে অগ্রাহ্য করেই নোমান ফোন হাতে তুলে নেয়। রাগে ফুঁসতে শুরু করলো নেহা, দাঁত খিঁচিয়ে দাঁড়িয়ে আছে। নোমান বলল, তোর ভালোর জন্য করছি কাজটা। এই ফোন আগামীকাল বিকেলে পাবি। এখন গোমা, রাত জাগা যাবে না। সকাল 7টায় উঠে পড়তে বসবি, আমি পড়াবো। তোর পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এখানেই আসি। নোমান বেরিয়ে যেতে দরজা জোরে সরে বন্ধ করে নেহা। ঠোঁট উল্টে বসে রইল বিছানায়। এমন করছে কেন নোমান? আগে তো কখনো তার কোনো বিষয়ে জোর প্রয়োগ করেনি, বরং বুঝিয়েছে, নয়তো বকা দিয়েছে। জোর জবরদস্তি কখনো করেনি। হুট করে বদলে গেল কেন স্বভাব? ভীষণ খারাপ লাগছে নেহার। বাড়ির বাইরে যেতে পারে না বাবা চাচাদের জন্য। ভাই এবার ফোনটাও নিয়ে গেল। এখানে একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত, তার চেয়ে বড় বিষয় মাঝে মধ্যে ফাহাদের সাথে 2-1 আলাপ ভীষণ স্বস্তি দিত। সেটাও হলো না। কান্না পাচ্ছে নেহার। এই যে অনেকদিন বাদে ছোট সাহেব রে দেখা নতুন বইয়ের মুখে হাসি ফুটছে।
রীতা খালার এরূপ মন্তব্যে লজ্জায় কুপকাত হয়ে যেতে ইচ্ছে হলো। আফতাব কোনো জবাব দিল না, তার মন এখন পরোটার ডিম ভাজিতে। রফিকুজ্জামান সকাল সকাল নাস্তা সেরে হাঁটতে গিয়েছেন। আজ খুশবুকে নেননি সাথে, এই কদিন বেচারির মন ভালো করতে সাথে নিয়ে যেতেন। হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে এই অজুহাতে বউ শ্বশুরের সম্পর্কে কিছুটা বোঝাপড়া এসেছে। আগের তুলনায় একটু কম ভয় পায় তাকে খুশবু। বিয়ের প্রথম কদিন চোখ তুলেও যাইতো না। ছেলেকে হুট করে সকাল সকাল চোখের সামনে পেয়ে রুমানা মির্জার মন আনন্দে ভরে ওঠে। আজ বিশেষ আয়োজন করবেন, পাশাপাশি রিসেপশনের ডেটটাও ফিক্স করবেন। রীতা খালার কথার জবাবে রুমানা মির্জা বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যত মজবুত হবে তত ভালো, তাই না? রীতা খালা সায় দিলেন, জবাব দিলেন, একদম ঠিক কথা কইছেন। দুপুরের খাবারের আয়োজনে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ায় খুশবু। মিনমিন করে আবদার করলো আজ রান্না সেই করতে চায়। চোখে মুখে সংকোচ, কি ভাববেন সে, রান্নাই বা কেমন হবে। তার দ্বিধা ভেঙে রুমানা মির্জার সম্মতি দেন, সাহায্য করবেন বলে জানান। চিন্তা অনুযায়ী আফতাবের পছন্দের খাবার তৈরি করার আয়োজন শুরু হলো। অনেক কিছু জানে, আবার অনেক কিছু জানে না খুশবু। রুমানা মির্জা এবং রীতা খালার সাহায্যে 1.5 ঘন্টার যুদ্ধ শেষে মাটন বিরিয়ানি তৈরি। ক্লান্ত হয়ে গেছে খুশবু। ইতিমধ্যে আফতাব কয়েকবার রান্নাঘরের আশেপাশে ঘুরে গেলেও খুশবুর কোনো ইয়াত্তা নেই। সে নিজের কাজে মগ্ন, ঘাম ঝরছে কপাল বেয়ে। রুমানা মির্জা বললেন, যাও গোসল করে এসো, আমি খাবার সার্ভ করছি টেবিলে। খুশবু চলে যাওয়ার পর রীতা খালা রুমানা মির্জার উদ্দেশ্যে বললেন, আমি আরও ভাবলাম বাচ্চা ফুরি, সংসার সামলাইতে পারবো না। আজকালকের ফুয়া ফুরিরা কিছুই জানে না, কিন্তু নতুন বইয়ের আগ্রহ আছে। কিন্তু তাই তো, ওকে টুকটাক কাজে সায় দেই, ভুল করলে কিছু বলি না, ভুল করতে করতেই শিখবে। বলে আরও একটু লবণ দিলেন বিরিয়ানিতে। খুশবু পরিমাণে কম লবণ দিয়েছিল। আফতাবকে জানলার দ্বারে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় খুশবু। ঠিক তখনই ফোন বেজে উঠল। এই সাহিদটা আবার কল করেছে কেন? ফোনের আওয়াজে আফতাব ঘুরে চাইল। খুশবু ফোন কেটে দেয়, আবার ফোন আসে। খুশবু আবারও ফোন কেটে দিল। আফতাব কাছে এসে জানতে চাইল, কে কল করছে? খুশবু কিছুটা নত গলায় বলল, সাহির। আফতাবের মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। ছোট্ট জবাব এসেছে অনেক সময় বাদে। তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে ভারী কণ্ঠে শুধু বলল, ও, আমি কথা বলি সাহিরের সাথে। খুশবুর উদ্দেশ্যে আফতাব বলে উঠল। দুজনের মাঝে দৃষ্টি বিনিময়ের মধ্যেই আবার ফোন বেজেছে। কি চায় এই ছেলে? খুশবুর মাথায় এমন প্রশ্ন ঘুরপাক খেয়েই চলেছে। আফতাবের আবদার এলো গম্ভীর গলায়, ফুর্তি নেই আওয়াজে আগের মতন। খুশবু বিনা বাক্যে ফোন এগিয়ে দেয়। ট্রাউজারের পকেটে এক হাত গুজে অন্য হাতে ফোন কানে চাপল। কণ্ঠের গাম্ভীর্য বজায় রেখে বলল, হ্যালো। সাহের অন্য পাশ থেকে প্রশ্ন করে, কে? আমি আফতাব। এটা খুশবুর নাম্বার? আমি জানি এটা খুশবুর নাম্বার, আমি খুশবুর হাজব্যান্ড। সাহিরের মস্তিষ্কে কি চলে সে নিজেও অবগত নয়। আনচান করছে পুরো দেহটাই। অহেতুক ফোন করে খুশবুকে বিরক্ত করার ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠেছে। সে কিছু বলতে যাওয়ার পূর্বে আফতাব বলে উঠল, যে আপনাকে আমি চিনি, আপনার প্রতি কোনো ক্ষোভ আক্রোশ ছাড়া বলছি, আর ফোন করবেন না খুশবুকে প্লিজ। আপনি জানেন খুশবুকে আর কল করবেন না। আমার কথাটা। খুশবুকে আর কল করবেন না। সাহির থেমে থাকার পাত্র নয়। অপমান করা হয়েছে তাকে। এই লোকটার নাম নেই। প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো দেহে। দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি করতে বলল, লোভে পড়ে আপনাকে বিয়ে করেছে। খুশবুকে আর কল করবেন না। এবারও আফতাবের একই জবাব এলো, কণ্ঠে মাত্রাতিরিক্ত রুষ্টতা। এই একটা বাক্যেই সে আটকে আছে। যত যাই হোক, খুশবুকে কল করা যাবে না। খুশবু এক ধ্যানে আফতাবের চাপা জেদি রূপটা দেখছে। আপনি কি ভাবছেন? এই সম্পর্কে আপনারা ভালো থাকবেন? খুশবুকে আর কল করবেন না, রাখছি বলে ফোন কেটে দিল আফতাব। ফোন খুশবুর দিকে এগিয়ে দিয়ে আপাত দৃষ্টি রাখে মুখখানায়। বোকার মতো চেয়ে আছে মেয়েটি। চট করে ধরে ফেলল, এখনই কিছু বলবে। আফতাবের আগাম ধারণা সঠিক প্রমাণিত করে খুশবু বলল, ভাবলাম আচ্ছা মতো গালিগালাজ করবেন, সিনেমার নায়কদের মতো হুমকি ধামকি দিবেন। আপনার 90 দশকের টেপ রেকর্ডার একটা বাক্যে হ্যাং খেয়ে গিয়েছে,
খুশবুকে আর কল করবেন না। এটা কিছু হলো? এর যে আমি সেদিন ওকে ধোলাই দিয়েছি, ডোজ বোধহয় কম হয়ে গেছে, তাই বেহায়ের মতো আবার ফোন করেছে। ভাবা যায় একটা মানুষ এত অপমান হওয়ার পরেও ফোন করে। কিছু মানুষ থাকে নাছর বান্দা। আফতাব জবাব দিল। আপনি রাগ করেছেন? এমন মূর্তি হয়ে আছেন কেন? আফতাব খুশবুর প্রশ্নের জবাবে ফিরতি প্রশ্ন করে, আপনি তাকে এখনো ভালোবাসেন না তাই? স্বতঃস্ফূর্তভাবে খুশবুর কাছ থেকে জবাব দিল, না, একদম বাসি না, উল্টো রাগ হয়। আফতাব দূরত্ব ঘুচিয়ে নিল। কয়েক ইঞ্চি দূরত্ব রেখে খুশবুর কাছে এসে দাঁড়িয়ে আরও এক ইচ্ছে জাগলো, পরিপাটি চুলগুলো এলোমেলো করে দেওয়ার। হাত বাড়িয়ে মাথার কাপড় ফেলে দিয়ে চুলগুলো এক হাতে এলোমেলো করে দিয়ে বলল, তাহলে ওই মানুষটাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, রাগ ঘৃণারও দরকার নেই। আমি তো ঘৃণা করব, আমার ঘৃণায় অনেক জোর। আর ভালোবাসায়? একবার ভালোবাসায় হেরে গিয়েছিলাম, দ্বিতীয়বার হয়তো আপনি হারতে দিবেন না। মুখ লুটকে জবাব দেয় খুশবু। আফতাব খুশবুর মাথার পেছনে হাত রেখে কপালে চুমু এঁকে দিয়ে বলল, দিব না। কি রেধেছেন আমার জন্য? মুখমণ্ডল আর চিত্তের রূপ বদলাতে যেন সেকেন্ডের সময় নেয় না। কিছু সময় পূর্বে রাগী, তারপর মলিন, এখন হুট করে উৎসুক হয়ে ওঠে খুশবু। চাঞ্চল্য ছড়িয়ে ছিটিয়ে গেল চেহারায়। বলল, মাটন বিরিয়ানি খেতে আসুন। খাবার টেবিলে খাবারের ঘ্রাণ আসছে। সুঘ্রাণে আন্দাজ করা গেল খাবারের স্বাদ। রুমানা মির্জা বলেছিলেন আফতাব ফিরলেই যেন প্রথম রান্নাটা করে। আজ করলো সবে ডানে বায়ে সাহায্যের হাত নিয়ে। রফিকুজ্জামান মির্জা খাবার মুখে পুরে নিয়ে অনেক সময় বাদে প্রতিক্রিয়া দেন। হাত তুলে নিঃশব্দে খুশবুকে ডেকে হাত মুঠো করে কিছু টাকা খুশবুর হাতে তুলে দিয়ে বললেন, খাবার খুব সুস্বাদু হয়েছে, এটা তোমার উপহার। খুশবু আফতাবের দিকে চাইল, চোখ বুজে আশ্বাস দিয়ে ইশারা করলো নিয়ে নিতে। রুমানা মির্জা বললেন, তাহলে আফতাবের ছুটি শেষ হওয়ার আগে আগেই রিসেপশনের ডেট পাকা করি। আফতাব মায়ের এমন কথায় বলল, মা বেশি ঝামেলা করো না, কাছের কিছু মানুষকে নিয়ে ছোট আয়োজন করলে ভালো হয়। সেটা আমরা আমাদের বুঝমতো করে নেব। তুমি আর খুশবু আজই চলে যাও শপিংয়ে, নিজেদের মতন কাপড় পছন্দ করে আনো। তোমরা যাবে না? আমরা বুড়ো মানুষ গিয়ে কি করব, তোমরাই যাও, আমরা অনুষ্ঠানের বিষয়টা সামলাচ্ছি। আফতাবের বাবা, আপনি বেআই সাহেবের সাথে কথা বলুন আর তাদের আত্মীয়দের দাওয়াত করে ফেলুন। উৎসব মুখর হয়ে উঠল ঘর। সময়ের স্বল্পতার কারণে দ্রুত আয়োজন করতে হয়েছে। ঘর থেকে কয়েক মিনিটের দূরত্বে হল বুক করা হলো। জিতু, জরিনা বেগম, লোকমান চৌধুরী, নাইলা বেগম এবং ফাহাদ রওনা হয়েছেন সিলেটের উদ্দেশ্যে। আফতাবের বাড়িতে মেহমানের আনাগোনা নেই বললেই চলে। অনেকেই দেখে গেছেন খুশবুকে, এখন একেবারে রিসেপশনেই আসবেন। আফতাব তার সিনিয়র অফিসার্স আরিফ এবং টিমের কয়েকজনকে দাওয়াত করেছে। বাকিরা আসবেন রফিকুজ্জামান মির্জার নিমন্ত্রণে। আগামীকাল রিসেপশন। বাড়ি পুরোটাই জঞ্জাল, একের পর এক মানুষ আসছেন কাজ নিয়ে। রফিকুজ্জামান মির্জা নিজেই সব তদারকি করছেন, সাথে খুঁজে চলেছেন আফতাবকে। খুশবুরও একই দশা, তাকেও জানায়নি। পরশুদিন শপিং করতে যাওয়ার কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি। আজ যাওয়ার কথা, তবে ক্যাপ্টেন সাহেবের হদিশ মিললে তবে না। সন্ধ্যা ঘনাতে শুরু করলো। ফোন করেছে কয়েকবার, রিসিভ করেনি, উল্টো কেটে দিয়েছে। আফতাব ফেলল রাত 9টায়। বাবা মায়ের সাথে দেখা করে খুশবু কিছুক্ষণ পূর্বেই ঘরে এসেছে। আফতাবকে ঘরের দিকে আসতে দেখে সংসেজে দাঁড়িয়ে পড়ল সামনে, কোমরে হাত রেখে বলল, মনে আছে শপিংয়ে যাওয়ার কথা ছিল। দেখেন, আমি কিন্তু পুরোনো কাপড় পরে নিজের রিসেপশনে আসবো না। আপনার আক্কেল জ্ঞান বলতে কি কিছু আছে? রাতে বাজে কয়টা? সামান্য একটা বিষয়ে এমন হাইপার হতে দেখে হেসে উঠে আফতাব। তার হাসি দেখে আরো মেজাজ বিগড়ে গেল খুশবুর। বলল, ভুল করেছেন, ক্ষমা না চেয়ে হাসছেন। গলার স্বর উঁচু হলে খুশবুর মুখে হাত রেখে থামিয়ে দিল তাকে। বলল, চুপ। হাত সরিয়ে একটি বিশাল আকৃতির ব্যাগ নিয়ে এলো। খুশবুর হাত টেনে নিয়ে ঘরে আনে। দুহাত কাঁধে রেখে বিছানায় বসিয়ে ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, এনে। খুশবু প্রশ্ন করল, কি এটা? বউ আমার পছন্দের, বউয়ের পোশাকও আমি পছন্দ করে এনেছি। খুশবু ব্যাগ খুলে দেখতে লাগলো। গোলাপি রঙের লেহেঙ্গা বেরিয়ে আসলো। গোলাপি রঙে সাদা স্টোনের কাজটা বেশ ফুটে উঠেছে। জাঁকজমকপূর্ণ নয়, তবে সুন্দর। খুশবুর রঙটা ভীষণ পছন্দের। আফতাব বলল, আমার মনে হয় এই গোলাপি রঙটা আপনার জন্যই তৈরি। এমনটা কেন?
স্নিগ্ধ রং, আর আপনি? আমাকে নিলেন না কেন? দেখতে চেয়েছি আমার পছন্দের বউয়ের আমার পছন্দ কিনা। মাথার অনেকখানি উপর দিয়ে গেল কথাটা। হাবা গোবা সুরাতে চেয়ে আছে আফতাবের দিকে। কি বলল মেলাতে চেয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার তারে। আপনাকে বলেছি না সোজাসুজি কথা বলবেন। কি সব বললেন, কিছুই তো বুঝলাম না। আমার পছন্দ আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেক অনেক সুন্দর। হাঁটু গেড়ে জমিনে বসলো আফতাব। লেহেঙ্গাটি সরিয়ে দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, কথা দিয়েছিলাম পাহাড় দেখাতে নিয়ে যাব। নিজেকে বেশি ক্লান্ত করবেন না। আগামীকাল সবচেয়ে সুন্দর দুটো দিন কাটাতে যাচ্ছি আপনাকে নিয়ে, যেখানে পাহাড় আর অরণ্য মিলেমিশে একাকার হয়ে আছে। পার্লারের অত ভারী মেকআপ আফতাবের পছন্দ নয়। মেকআপের নিচে নাকি আসল চেহারাটাই হারিয়ে যায়। কিন্তু তার কথায় কি চলে? খুশবুকে সাজানোর জন্য যে মেয়েদেরকে আনা হয়েছে তাদের দেখেই কপাল কুঁচকে ফেলে আফতাব। চোখে মুখে চরম বিরক্তি, আর এই বিরক্তি দেখে খুশবু বেশ মজা পাচ্ছে, হেসে ফেলছে তার সামনে ইচ্ছাকৃত। আফতাব খুশবুকে মেসেজ করে জানিয়েছে যেন অতিরিক্ত ঘষা মাজা না করা হয়। আদেশের আভাস পেল কিছুটা তার মেসেজে। শ্রদ্ধেয় স্বামীর আদেশ মোতাবেক সেও কথার হেরফের করেনি, একদম স্বল্প সাজে তৈরি। বিপত্তি বাঁধল এবার। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।